আমাদের ভূগোলের সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমসফিয়ার পড়াচ্ছে। এবার প্রথমে দেখে নিই কন্টেন্টসগুলো কী কী পড়তে হবে। প্রথম, অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস কম্পোজিশন। নেক্সট, স্ট্রাকচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ অ্যাটমসফিয়ার, গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, ওয়েজ টু রিডিউস গ্লোবাল ওয়ার্মিং, ওজোন লেয়ার অ্যান্ড importance of ozone layer, ozone hole and Montreal protocol, cause and effect of ozone depletion। প্রথমে আমরা যেটা দেখব অ্যাটমসফিয়ার কী, অ্যাটমসফিয়ার বলতে কী বুঝি। তাহলে প্রথমে যে বায়ু সম্বন্ধে জানতে হবে। তাহলে আমাদের পৃথিবীকে, আমরা যেখানে বাস করছি পৃথিবীকে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ ঘিরে রয়েছে চাদরের মতো, সেটাই এক কথায় বায়ুমণ্ডল। পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এই বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে লেগে রয়েছে এবং আবর্তনের সঙ্গে পৃথিবী যে আবর্তন করছে, আবর্তনের সঙ্গে সঙ্গে সেটা আবর্তিত হচ্ছে। বায়ুমণ্ডলের বিস্তার বলতে পারি আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিমি পর্যন্ত। এরপরে যেটা কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডল কী কী উপাদান দ্বারা গঠিত। প্রধানত বায়ুমণ্ডল 3টা উপাদানের দ্বারা গঠিত হয়। বিভিন্ন রকম গ্যাস থাকে, জলীয় বাষ্প এবং ধূলিকণা। তাহলে গ্যাসগুলির মধ্যে প্রধানত নাইট্রোজেন ও অক্সিজেন, এই দুটাই বেশি পরিমাণে থাকে। এই দুটো মোট 99%, যেখানে নাইট্রোজেন গ্যাস 78.08% এবং অক্সিজেন 20.95%। এছাড়া অন্যান্য গ্যাসগুলো আছে, অন্যান্য গ্যাসগুলো খুব অল্প পরিমাণে থাকে, যেমন আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, ওজোন, হাইড্রোজেন, ক্রিপ্টন, জেনন, মিথেন ইত্যাদি। এবার গ্যাসগুলোর একটু গুরুত্ব দেখে নিন। গুরুত্বগুলো কী কী। প্রথমে নাইট্রোজেন। গ্যাসগুলোর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সর্বাধিক। এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। এটি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের উৎস হওয়ায় জীবজগতের পক্ষে এটি অত্যন্ত প্রয়োজনীয়। এরপরে সেকেন্ড যে গ্যাসটা আলোচনা করব গ্যাসটি সম্পর্কে, সেটা হলো অক্সিজেন। এটি একটি গন্ধহীন এবং বর্ণহীন গ্যাস। বায়ুমণ্ডলের পরিমাণগত দিক থেকে এটি একটি দ্বিতীয় প্রধান গ্যাস। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে 120 কিলোমিটার এর মধ্যে এটি অবস্থান করে। জীবিত প্রাণীদের শ্বাসকার্য চালাতে এবং জীবদেহে শক্তি ও তাপ বৃদ্ধি করতে অক্সিজেনের প্রয়োজন হয়। এরপরে যেটা আলোচনা করব যে গ্যাসটি, সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%। এটি সামান্য পরিমাণে উপস্থিত হলেও জীবজগতে জীবন ধারণের প্রয়োজনে এটি একটি অপরিহার্য। এই গ্যাসটি সবুজ উদ্ভিদ খাদ্য প্রস্তুতের জন্য বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ এখান থেকে কার্বন নিজের দেহে আবদ্ধ করে। পরবর্তীতে বিভিন্ন তৃণভোজী মাংসাশী প্রাণীরা খাদ্যের মাধ্যমে তাদের দেহে এই কার্বনটাকে স্থানান্তরিত করে। এছাড়া কার্বন ডাইঅক্সাইড তাপ শোষক ও উত্তাপের কুপরিবাহী হওয়ায় বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করতে পারে। জীবাশ্ম জ্বালানির জন্য বর্তমানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং ঘটছে। যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হলো ওজোন। এটি একটি গুরুত্বপূর্ণ গ্যাস। এর পরিমাণ দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে কত, 0.00006%। এটি একটি অস্থায়ী গ্যাস। এটি বায়ুমণ্ডলে অক্সিজেনের একটি অণুর সঙ্গে অন্য একটি অক্সিজেনের পরমাণুর মিলিত হয়ে ওজোন গ্যাসের সৃষ্টি হয়। এই গ্যাসের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। এটি বায়ুমণ্ডলে সূর্য থেকে আগত ক্ষতিকারক রশ্মি, অতিবেগুনি যে রশ্মিটা রয়েছে সেটাকে শোষণ করে জীবকুলকে, প্রাণী উদ্ভিদকে ক্ষতিকারক বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। এরপরে যেটা আলোচনা করব, অন্যান্য গ্যাসগুলো অতটা প্রয়োজন নেই। এরপরে যেটা আলোচনা করছে, বিভিন্ন গ্যাসগুলো তো বললাম। এরপরে যেটা জলীয় বাষ্প, ওয়াটার ভ্যাপর। তাহলে এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরে দেখা যায়।
এর পরিমাণ ঋতুগত এবং স্থানভেদে পরিবর্তিত, আলাদা পাল্টে যায়। ঋতুগত বলতে বর্ষাকালে বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে এবং শীতকাল শুষ্ক হওয়ায় সবচেয়ে কম পরিমাণে থাকে। আর্দ্র অঞ্চলে এর পরিমাণ 4%, মানে 4% দেখা যায়। এটি কী করে? জলীয় বাষ্প বায়ুমণ্ডলে বাষ্পীভবনের মাধ্যমে এটাকে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বায়ুর যে ধূলিকণাগুলো আছে বায়ুমণ্ডলে যে ভেসে বেড়ায় ওগুলোকে আশ্রয় করে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। পরবর্তীতে ওখানে বৃষ্টিপাত, তুষারপাত এগুলো ঘটনাগুলো ঘটে। এবং জলীয় বাষ্প থাকার জন্য আমাদের বায়ুমণ্ডলের নিম্নস্তরটা একটু অস্থির, মানে আনস্টেবল বলতে পারি আমরা। আমাদের গরম বেশি লাগে, গ্রীষ্ম স্যাঁতস্যাঁতে ভাব, একটা প্যাচপ্যাচা ভাব থাকে, এই কারণ। এরপরে যেটা আলোচনা করছি, জলীয় বাষ্পের পরে ডাস্ট পার্টিকলস, ধূলিকণা। ধূলিকণা, শুধু ধূলিকণাগুলো কোথা থেকে আসে এবার জানবো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রাপ্ত লবণকণা, উদ্ভিদ থেকে পরাগরেণু, আগ্নেয়গিরি যে উৎক্ষেপ হয় সেখান থেকে, তারপরে বলতে পারো যে শিল্পাঞ্চল থেকে যে ধোঁয়া যে নির্গত হয়, বের হয়, সেখান থেকে প্রচুর পরিমাণে ধূলিকণা বায়ুতে মেশে। এগুলো একসঙ্গে আমরা বলতে পারি অ্যারোসল। আবার এই কণাগুলো, জলীয় বাষ্প এই কণাগুলোকে আশ্রয় করে ঘনীভূত হয়, এই জন্য এর একটা নাম রয়েছে। ওয়াটার ভ্যাপার এই ডাস্ট পার্টিকলসগুলোকে আশ্রয় করছে, করে ক্লাউড, রেইন এগুলো সব সৃষ্টি করছে। তাহলে এর একটা নাম রয়েছে হাইড্রোস্কোপিক নিউক্লি, বাংলা এটা বলে জলাকর্ষক অণু। এবার এটা ডাস্ট পার্টিকলস, ইম্পর্টেন্স অফ ডাস্ট পার্টিকলস, এ কী করছে? বায়ুমণ্ডলে ভাসমান যে ধূলিকণাগুলো রয়েছে সেগুলোকে আশ্রয় করে মেঘ সৃষ্টি করছে, বৃষ্টি হচ্ছে। এছাড়া কী করে? সূর্যতাপ, যে সূর্য থেকে যেগুলো আলো আসছে, তাপটা সেটাকে শোষণ করছে, শোষণ করে উত্তপ্ত হচ্ছে। এই বায়ুমণ্ডলে ধূলিকণা থাকার জন্যই ইয়েগুলো মানে আলোটা বিচ্ছুরিত হয়, মানে প্রতিফলিত হয়, রিফ্লেক্ট হয়। এই কারণে আমরা আকাশটাকে, স্কাইটাকে ব্লু কালারে দেখতে পাই। নেক্সট, ইম্পর্টেন্স অফ অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার কেন গুরুত্বপূর্ণ, বা প্রশ্নটা এভাবে আসতে পারে, অ্যাডভান্টেজ অফ অ্যাটমসফিয়ার। তাহলে এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ O2, হুইচ হেল্প টু সাস্টেন লাইফ অন আর্থ অ্যাজ ওয়েল অ্যাজ এইডস দ্য কম্বাস্টনস অফ ফুয়েল। অক্সিজেন আমাদের কী করছে? জীবন ধারণের পক্ষে অক্সিজেন গ্যাসটা মানুষের শ্বাসকার্য চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে নাইট্রোজেন ইজ নেসেসারি ফর গ্রোথ অফ প্লান্টস অ্যান্ড ইজ অলসো ইউজ টু প্রডিউস ভেরিয়াস কম্পাউন্ডস হুইচ আর ইউজফুল টু হিউম্যানস ইন এ ভ্যারাইটি অফ ওয়েজ। নাইট্রোজেন একটা প্রোটিন, আমরা এর আগেও বললাম, নাইট্রোজেন একটা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের উৎস হওয়ায় উদ্ভিদের জন্য খুবই বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। Next, the atmosphere contains a small amount of CO2 which is important to plants. তাহলে আগে বলেছিলাম CO2 কী করে? উদ্ভিদ, সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে CO2 গ্রহণ করে সালোকসংশ্লেষ করার জন্য, প্রক্রিয়াটা প্রসেসটা করার জন্য। নেক্সট, ইট প্রোটেক্টস দ্য লাইফ ফর্মস অফ দ্য আর্থ ফ্রম দ্য হার্মফুল UV rays of the sun. The presence of the O3 layer does this by reflecting UV rays of the sun. তাহলে বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে যে O3 ওজোন গ্যাসটা রয়েছে সেটা সূর্য থেকে অতিবেগুনি রশ্মিটাকে শোষণ করে আমাদের জীবকুলকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করছে। এটা যদি না থাকতো তাহলে মানুষের ক্যান্সার হতো, চামড়া পুড়ে যেত, চোখে ছানি পড়তো, এইসব রোগগুলো হতো। তারপরে আরও রয়েছে যে ইম্পর্টেন্সগুলো, ইট কিপস দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ কনস্ট্যান্ট টু সো দ্যাট ইট ইজ সুইটেবল টু সাপোর্ট লাইফ। তাহলে এই অ্যাটমসফিয়ারটা রয়েছে বলে টেম্পারেচারটাকে ধরে রেখেছে। এটা যদি না থাকতো তাহলে অন্যান্য গ্রহের মতো আমাদের পৃথিবী আর্থ সেটা খুবই ঠান্ডা হয়ে যেত, আমাদের বসবাসের অযোগ্য হয়ে পড়তো, আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না, মানুষ কেন কোনো কিছুই বেঁচে থাকতে পারতো না। নেক্সট, ইট প্রোটেক্টস আস ফ্রম অবজেক্ট দ্যাট আর কামিং টু আর্থ ফ্রম আউটার স্পেস। তাহলে মহাকাশের থেকে যে বিভিন্ন বস্তুগুলো আসে ছুটে ছুটে, মহাজাগতিক যে বস্তুগুলো স্পেস থেকে, সেগুলো বায়ুমণ্ডলে এসে কী হয়?
অন্যদিকে মানে ঘুরে যায় বা ভেঙে যায়, পড়ে যায়, ছাই হয়ে যায়। এটা না হলে পৃথিবীর ভূপৃষ্ঠে পড়তো, ধ্বংসপ্রাপ্ত হতো জিনিসগুলো। এসব ইম্পর্টেন্সগুলো আমরা জানলাম।